শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রিশাদ একাদশে ফিরছেন। লিটন কি থাকছেন? পরপর দুটো ওয়ানডেতে শূন্য করার পরে তবুও কি লিটনকে আবারও সুযোগ দেওয়া হবে, নাকি তার জায়গায় সিক্সথ বোলিং অপশন হিসেবে শামীম হোসেন পাটোয়ারিকে একটা সুযোগ দেয়া হবে? পেসার তিনজনই থাকছেন। রিশাদ ফিরলে তানভীর ড্রপ হচ্ছেন, নাকি একজন পেসার কমানো হবে? অনেক রকম ইকুয়েশন, অনেক রকম হিসেব নিকেশ, অনেক রকম সম্ভাবনা নিয়ে কোচ ছাড়া, হেড কোচ ছাড়া দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশ দল যখন যে কোনো ম্যাচ খেলে না, রিসেন্ট পাস থেকে শুরু হয়েছে, অল টাইম একটা না একটা হেডেক দর্শকদের এবং টিম ম্যানেজমেন্টের থাকছেই। বর্তমান হেডেক লিটন দাস। আপনি মানেন আর না মানেন, একজন ক্রিকেটার সবশেষ 8 ওয়ানডে ইনিংসে 4টা শূন্য করেছে, 6, 4, 0, 0, 2, 1 এই টাইপের তার রান। তাকে কি আপনি আরেকটা সুযোগ দেবেন? লেটস সে দ্বিতীয় ওয়ানডেতে লিটন 100 করে ফেললো, করতে তো পারেনি তিনি, তখন কি হবে? লিটন পরের 20 ম্যাচে যদি আবার 100 রান করে, তিনি কিন্তু টিকে যাবেন। সো বাংলাদেশ ক্রিকেটের এটা একটা সিরিয়াস সমস্যা যে আমরা জানি না, আমরা মানে হচ্ছে আমাদের নির্বাচকরা জানেন না কখন কাকে একটু ব্রেক দেওয়া দরকার, কখন কাকে একটু লম্বা সময়ের জন্য দল থেকে দূরে রাখা দরকার। ওয়ানডের লিটন দাসকে লম্বা সময় দল থেকে দূরে রাখার প্রয়োজন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই কারণেই তাকে নেওয়া হয় নাই। কোথাও কোনো কিছু না করে যখন আপনি দলে চলে আসবেন, তখন আপনি সেটাকে আর খুব বেশি ভ্যালু করবেন না। এই সমস্যাটা হচ্ছে। সো লিটন দাসকে বেস্ট 11-এ রাখা হবে কিনা আমি জানি না, বাট লিটনকে না খেলিয়ে যদি সেখানে খেলানো হয়, কাকে খেলানো যেতে পারে? একটা ব্যাপার খেয়াল করেন, গাজী আশরাফ লিপুর যে নির্বাচক কমিটি, বা তিনি এবং আব্দুর রাজ্জাক রাজ, সবে নীলমণি তো দুজনই আছেন। একজন 20 বছর আগের ক্রিকেট চিন্তা করেন, আর জুনিয়র যিনি, তিনি খুব মানে সব কিছু বাঁচিয়ে চলেন, সবার কাছে ভালো থাকতে চান। এটা হচ্ছে রিয়েলিটি। সো তারা যে দলটা সাজালেন, সেই দলে আইডিয়ালি 4 জন ওপেনার, লিটন, নাইম আর বাকি 2 জন তানজিদ তামিম এবং পারভেজ ইমন। শান্ত ওপেন করেন। প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যদি আপনি ধরেন, একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া বাংলাদেশের ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যে দলটা গেছে, সেই দলে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নাই। জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি দুজনেই 6-7-এর ব্যাটসম্যান। এই হচ্ছে অবস্থা। সো যাই হোক, নির্বাচকরা ভুল করে ফেলেছে, তারা ভুল করেই যাচ্ছে, সেই ভুলের মাসুল আমরা দিচ্ছি, দলও অনেক সময় দিচ্ছে। এখন যে সমস্যাটা তৈরি হয়েছে, লিটন নাকি শামীম হোসেন পাটোয়ারি। শামীমকে নেওয়া মানে আপনি এক্সট্রা অন্তত 4-5 ওভার বল করিয়ে দিতে পারবেন। এখন আপনি কি শান্তকে প্রতি ম্যাচে ব্যাকআপ বোলার হিসেবে ইউজ করবেন? শান্ত যদি আপনার 6 নম্বর বোলিং অপশন হয়, এটা মানতে কোনো দ্বিধা নেই, আপনি সিরিয়াস সমস্যার মধ্যে রয়েছেন, আপনি ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে রয়েছেন। শান্তকে যখন আপনার 6th বোলিং অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে, হ্যাঁ শান্ত 4 ওভারে 32 রান দিয়ে লিয়ানাগের দারুণ উইকেটটা নিয়ে দিয়েছেন, ব্রেক থ্রোনে দিয়েছেন, ঠিক আছে, খুব ভালো সম্ভাবনাও আছে ফার্স্ট ম্যাচে 4 ওভারে 32 দেওয়া শান্ত 4 ওভারে 50ও দিতে পারে। সো আপনার আর কোনো অপশন নাই। আর অপশনের কথা কেন বারে আসছে? মিরাজের কারণে। গত 1-1.5 বছর ধরেই কথাটা ঘুরে ফিরে বলা হচ্ছে, ওয়ানডে ক্রিকেটে মিরাজকে দিয়ে ভাই 10 ওভার করানো যায় না। আমরা প্রচুর কথা বলি, প্রচুর আলোচনা করি, প্রচুর মিরাজকে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করি, কিন্তু হোয়াইট বল ক্রিকেটে, স্পেসিফিক্যালি 50 ওভারের ফরম্যাটে, টি-20তেও মিরাজকে কোটা পূর্ণ করানো যায় না। একজন ক্রিকেটার সবশেষ 26টা ওয়ানডে ম্যাচের 13টাতে কোনো উইকেট পায় নাই, সবশেষ 5 ম্যাচে কোনো উইকেট নাই, তার উপর আপনি কিভাবে ভরসা করবেন? মিডল ওভারে উইকেট আপনি তুলতে না পারলে, কপাল ভালো ফার্স্ট ওয়ানডেতে শান্ত উইকেট তুলে দিছিল, মিডল ওভারে উইকেট তোলার সামর্থ্য মিরাজের নাই। কি করবেন আপনি? আপনার তো অপশন বাড়াইতে হবে। রিশাদ আসলে আপনি তানভীরকে ড্রপ করবেন। খেয়াল করে দেখেন, বাংলাদেশের যে উইকেটগুলো গেছে, 2 পেসার তাসকিন, সাকিব দুজনে মিলে 7 উইকেট পেয়েছেন। এবং শ্রীলঙ্কা ঠিক উল্টো, শ্রীলঙ্কার 3 পেসার মিলে 8 উইকেট নিয়েছেন বাংলাদেশের। এর মধ্যে হাসারাঙ্গা একাই 4টা, মেন্ডিস 3টা, থিকসামে 1টা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ রিশাদকে এনে কোন স্ট্র্যাটেজিতে যাবে? লিটনকে রাখবে কিনা? আর যদি না রাখে, অ্যাকচুয়ালি শামীম হোসেন পাটোয়ারি ছাড়া খুব বেশি অপশন আর নেই।
প্রেস কনফারেন্সে ম্যাচের আগের দিন তানজিদ তামিম এসেছিলেন, তিনি সেই পুরনো কথাই বলে গেলেন যে এই ধরনের উইকেটে যারা উইকেটে সেটেল হবেন তাদেরকে ইনিংস বড় করতে হবে, যেটা আমরা সবসময়ই বলি বেসিক ক্রিকেট এটা। একই সঙ্গে নতুন যিনি উইকেটে যাবেন তাকে তাড়াহুড়া না করার কিংবা অনেক বেশি এক্সাইটেড হওয়ার বা না হতে রিকোয়েস্ট করেছেন তানজিদ তামিম। তার বক্তব্য অনুযায়ী প্রেস কনফারেন্সে বলেছেন যে একটু সময় নিয়ে ব্যাট করতে হবে, ব্যাট করতে পারলে উইকেটে রান আছে, অবশ্যই রান আছে। জাকির আলী দেখিয়েছেন যে একটু ধৈর্য নিয়ে উইকেটে পড়ে থাকতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট ওয়ানডেতে বাংলাদেশ হয়তো জিততে পারত। তানজিদ তামিম আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে হাসারাঙ্গাকে যত বেশি সম্ভব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা যেন মোকাবেলা করে, এটা বাংলাদেশের জন্য একটা সিরিয়াস সমস্যা। সিরিয়াস সমস্যাটা আমি কেন বলছি, বাঁহাতি ব্যাটসম্যানের যখন উইকেটে তখন বাঁহাতি বোলারকে বল করানো যাবে না, অথবা বাঁহাতি বোলার বোলিংয়ে আসলে বাঁহাতি ব্যাটসম্যান যত বেশি সম্ভব নন স্ট্রাইকার ইন্ডে থাকবে। ডান হাতের ক্ষেত্রে ওটাই ঠিক একইভাবে একই যুক্তিতে হাসারাঙ্গা লেগ স্পিনার যখন আসবেন তখন তানজিদ তামিমের বক্তব্য অনুযায়ী তিনি লেগ স্পিনার হিসেবে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের দিকে কার্যকর নন, এই কারণে যত বেশি সম্ভব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা হাসারাঙ্গাকে খেলবেন। এটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা হতে পারে, কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজির মানে কি জানেন? রাইট হ্যান্ডেড ওই ব্যাটসম্যানের মধ্যে ওই ভয়টা ঢুকিয়ে দেওয়া, ভাই হাসারাঙ্গা আসছে এক নিয়ে ওই পাশে যা, এটা যখন আপনি কোনো ব্যাটসম্যানের মাথায় ঢোকাবেন ওই ব্যাটসম্যান অর্ধেক এমনিতেই শেষ। বাংলাদেশ ক্রিকেটটা এমনিতে ভালো করছে না, স্ট্র্যাটেজিক্যাল জায়গাতে আমরা দুর্বল, এবং সেই স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো আরও বেশি মার খাচ্ছে এই মান্ধাত্তামলের লোকাল কোচদের বাজে থিঙ্কিংয়ের কারণে। আপনি ঘরোয়া ক্রিকেটে কোচ নিয়ে দেখেন, প্লেয়ারদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় লেফট আর্ম ব্যাটসম্যান যখন লেফট আর্ম বোলার যখন বল করবে তখন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান যত বেশি সম্ভব এক নিয়ে দিবি, ওরে মারতে যাবি না। এই সাইকোলজি যখন আপনার দিনের পর দিন আন্ডার 13, 15, 17, 19 থেকে ঢোকা শুরু করবে, আপনি ভুলে যাবেন আপনার কী করা উচিত। পৃথিবীতে আর কেউই কোনো দেশই এরকম করে না। এনিওয়েজ, এটার পরে বিশদ আলোচনা আমি করব। মূল কথা, প্রথম ম্যাচ যেভাবে বাংলাদেশ হেরেছে, দ্বিতীয় ম্যাচে বাউন্স ব্যাক করাটা জরুরি। কীভাবে বাউন্স ব্যাক করতে হবে আপনি জানেন, আমি জানি, প্লেয়াররা জানে, সবাই জানে, এটা নিয়ে আলোচনা করার আর কোনো মানেই নেই। কিন্তু বাউন্স ব্যাক করতে হবে ক্রিকেটারদের পারফর্ম করে। ওই গুগলি হইলেই এলবিডাব্লিউ, মিরাজ এলবিডাব্লিউ হবে, লিটন বোল্ড হবে, কিংবা একটা বল ভেতরে আসা ইনকামিং ডেলিভারি। যে প্লেয়ার এন্টায়ার ক্যারিয়ারে 2 উইকেট পাইছে মেন্দিস, লাস্ট 6 ম্যাচ বল করে নাই, তাও হিজ্জিদের মতো মিডল অর্ডার ব্যাটসম্যান তার ইনকামিং ডেলিভারিতে কোনো কিছু না বুঝে বোল্ড হয়ে যাবে, এগুলো করলে হবে না। রেজাল্ট আনবেন ভাই। বাংলাদেশ ন্যাশনাল টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদেরকে যথেষ্ট ভালো ফ্যাসিলিটি দিচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা তুলনায়। আপনাদের এখন রেজাল্ট দিতে হবে। রেজাল্ট যদি না দিতে পারেন তাহলে গণমাধ্যম, দর্শক, প্রত্যেকটা পক্ষ স্বাভাবিক সমালোচনা ছাড়িয়ে আরো অনেক বেশি দূর এই সমালোচনার মাত্রাকে নিয়ে যাবে, যেটা আপনাদের জন্য, ক্রিকেটারদের জন্যই ভবিষ্যতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। সো সাবধান, পারফরমেন্স করা শুরু করেন, নইলে গণমাধ্যম এবং দর্শক দুই পক্ষই আপনাদের বিরুদ্ধে এমনভাবে লেখালেখি এবং সমালোচনা শুরু করবে, সেটা হয়তো আপনারা এখন তাও নিতে পারছেন, আগামীতে আর নিতে পারবেন না।